কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে 9 জনের প্রাণহানি, 5 বাংলাদেশি সহ 6 জনের পরিচয় শনাক্ত। দগ্ধ অনেকে হাসপাতালে ভর্তি। তদারকিত উপহাইকা মিশন। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। होटल मैनेजमेंटগুলা गाती আছে, एसी सर्विस করে না, সুইচগুলা নষ্ট। ज़्यादा से ज़्यादा बांग्लादेशी है, वो हम लोग का खबर आया, तो अभी तक डिटेल्स खबर नहीं आया। 6 জনের পরিচয় জানা গেছে এখনো পর্যন্ত, আর উনটার পরিচয় জানা যায়নি। হোটেলে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, প্রবেশ পথ শুরু। অবৈধ অনুমোদনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। এই যে ফায়ার লাইসেন্স পেলেও পাওয়াই তো উচিত হয়নি। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল 9 জনের। এর মধ্যে 5 বাংলাদেশি সহ 6 জনের পরিচয় শনাক্ত হয়েছে। চিকিৎসা নিতে গিয়েছিলেন তারা। দগ্ধ বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 80 জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছে বাংলাদেশ উপহাইকা মিশন। 9 জন মৃত্যুবরণ করেছেন। 6 জনের পরিচয় জানা গেছে এখনো পর্যন্ত, আর উনটার পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা গাতি আছে, যেমন এসি সার্ভিস করে না, সুইচগুলা অটো, সুইচগুলা নষ্ট। 5 তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি, আগুন লাগার পরও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এই বিজেপি নেতা। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এনে বিস্তারিত জানাতে ভারতের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, দেখুন, এখনো পর্যন্ত সরকারি হিসেবে 5 জনের একেবারে নাম ঠিকানা শনাক্ত করা গেছে। নিহত যে 9 জন, তার মধ্যে 5 জন বাংলাদেশি এবং দেশের মধ্যে ঢাকার অদূরে সাভারের এক বাসিন্দা রয়েছেন, আর বাকি কুষ্টিয়া জেলার 4 নাগরিক রয়েছেন। বাকি যে এখনো পর্যন্ত যে 4 জন, তাদের মধ্যে একজন ইতিমধ্যে ভারতীয়। আপনি জানেন যে প্রথমেই তার নাম শনাক্ত হয়েছে, তিনি ওই আবাসিক হোটেলের একজন কর্মী। বাকি 3 জনের যে নাম ঠিকানা এখনও শনাক্ত করা যায়নি। সব মিলিয়ে এই গত রাতে মির্জা গালিব স্ট্রিটের এই শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মধ্যে এখনও পর্যন্ত যে সন্দেহভাজন মৃত্যু 8 বাংলাদেশির বলে দাবি করা হচ্ছে, তাদের মধ্যে 5 জনের নাম ঠিকানা চূড়ান্ত করা গেছে এবং বাকি 4 জনের নাম ঠিকানার তল্লাশি বা খোঁজা হচ্ছে। এবং এক্ষেত্রে আপনি জানেন যে সকাল থেকেই বাংলাদেশ উপ হাই কমিশনের যে কলকাতা দপ্তর, সেখান থেকে 3টি টিম সক্রিয়ভাবে কাজ করছে এবং একই সঙ্গে যে সমস্ত বাংলাদেশি যেখানে এই মুহূর্তে আমি রয়েছে, আপনি জানেন যে ঘটনাস্থল যেই মধ্য কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ঠিক একদম লাগোয়া ওই মার্কুই স্ট্রিট, এই মার্কুই স্ট্রিটে এখন
এখন একেবারে গনগন করছে বিকেলে এখন স্থানীয় যে মানুষ, সেই মানুষের সঙ্গে সঙ্গে বাংলাদেশি পর্যটকরাও এখানে আসা যাওয়া করছেন। আপনি জানেন যে উৎসুক বাংলাদেশিদের ভিড় সকাল থেকেই আমরা দেখেছি ঘটনাস্থলে, এবং অনেকে কান্নায় ভেঙে পড়েছেন যে তাদের এই সহনাগরিকের মৃত্যু এবং এই যে ঘটনা, যে অভিযোগ সামনে আসছে যে আবাসিক হোটেলটির মধ্যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, পর্যাপ্ত সিঁড়ির প্যাসেজ ছিল না, একদম সরু অবস্থা ছিল, এবং শুধু তাই নয় যে একটি 5তলা ভবনে 10টি আবাসিক হোটেলের লাইসেন্স হোটেল চালাতো এবং সেগুলোর অধিকাংশেরই কোনো লাইসেন্স ছিল না। বিদ্যুৎ সংযোগও ছিল অনেক ক্ষেত্রে অবৈধ। সকালবেলা আমাদের নগর ও পুর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন যে এই 5তলার এই 10টি আবাসিক হোটেল থেকে প্রায় 80 জনকে উদ্ধার করা হয়েছে। 6 জন তার মধ্যে অগ্নিদগ্ধ রয়েছেন। এই 6 জনের মধ্যে সবাই কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আর বাকি 9 জনের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য SSKM অর্থাৎ পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। আমার সঙ্গে কিছুক্ষণ আগে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার, তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে তাদের তিনটি টিম সক্রিয়ভাবে কাজ করছে। একটি টিম প্রশাসনিকভাবে যোগাযোগ রক্ষা করছেন, একটি টিম ঘটনাস্থলে রয়েছেন এবং একটি টিম হাসপাতালে রয়েছেন, যাদের এই নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে তারা সমন্বয় করছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু দুটো হটলাইন খোলা হয়েছে। যে সমস্ত বাংলাদেশি এখানে উৎকণ্ঠায় রয়েছেন বা তারা যে তথ্য জানতে চান সেই তথ্য কিন্তু সেই সংশ্লিষ্ট দুটো নাম্বার থেকে পাওয়া যাবে বলেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে কলকাতার যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনা, সেই ঘটনায় আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে দাবি করেছেন ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমঝোতার চেয়ে যুক্তরাষ্ট্রই অনুনয় বিনয় করছে। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ না খোলার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আবুধাবি। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা। সংযুক্ত আরব আমিরাতের দাবি, ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ ভিত্তিহীন। তার দাবি, এমন অভিযোগ আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সামরিক উত্তেজনার পাশাপাশি আলোচনা নিয়েও চলছে পাল্টাপাল্টি বক্তব্য। একদিন আগে ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ব্যাক চ্যানেল যোগাযোগের দাবি করলেও এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, এমনকি আলোচনার কোনো সূচিও নেই। পাল্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই অনুনয় করছে। এর মধ্যেই হরমুজ প্রণালীকে নিউ ইউএস টেরিটরি দেখানো ছবি পোস্ট করে নতুন করে উত্তেজনা বাড়িয়েছেন ট্রাম্প। হরমুজ খুলতে তেহরানের শর্ত স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ সম্পদ ছাড়, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সামরিক অভিযান ও হুমকি বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রণালী খোলা হবে না বলে জানানো হয়। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম উঠেছে গেল জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে। এদিকে অচলাবস্থা কাটাতে ইরান ও ওমানের মধ্যে চলছে আলাদা আলোচনা। হরমুজ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবারও শুরু করা সহজ হবে বলে জানিয়েছে কাতার। আঞ্চলিক সূত্রের দাবি, পাকিস্তানের মাধ্যমেও ওয়াশিংটন তেহরানের পরোক্ষ যোগাযোগ চলছে। কাকলি আখতার, সময় সংবাদ। গাজা সিটির একটি ক্যাফেতে ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 12 জন। এর মধ্যেই যুদ্ধ বন্ধের ইস্যুতে কোনো সমাধান আনতে পারেননি ট্রাম্পের জামাতা ও ফিলিস্তিনের বিশেষ দূত জ্যারেড কুশনার। দুই পক্ষের অনড় অবস্থানে আলোচনায়ও কোনো অগ্রগতি আসেনি।
গাজায় আবারও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি ক্যাফেতে হতাহতের খবর পাওয়া গেছে। হামলার পর ঘটনাস্থলের সামনে জড়ো হন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ড্রোন থেকে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরে নিহত ও গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। একদিকে গাজায় চলছে ইসরায়েলি হামলা, অন্যদিকে যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার 2 দিনের সফরে ইসরায়েল ও হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও প্রায় 4 ঘণ্টা কথা বলেন তিনি। তবে কোনো বড় অগ্রগতি ছাড়াই জেরুজালেম ছাড়েন কুশনার। এর আগে মিশরে হামাসের রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন তিনি, কিন্তু 2 দিনের এই আলোচনায়ও কোনো অগ্রগতি আসেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে ধাপে ধাপে অস্ত্র ছাড়ার কথা রয়েছে হামাসের। হামাস বলছে তারা নীতিগতভাবে এই পরিকল্পনায় রাজি, তবে আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইসরায়েলও নিজেদের অবস্থানে অনড়। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হলেও এরপরও গাজায় ইসরায়েলি হামলার অভিযোগ উঠেছে বারবার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি হামলায় 1666 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4200 জন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। ইশিতা আক্তার, সময় সংবাদ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে 1 সপ্তাহের বেশি সময় ধরে 3টি বাড়ি অবরোধ করে রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন 3টি ফিলিস্তিনি পরিবারের সদস্যরা। বাড়িটি রক্ষার চেষ্টা করছেন বাসিন্দারা। নিজের ভূমিতে নিজের বাড়িতেই ঢুকতে পারছেন না ফিলিস্তিনি 3টি পরিবার। অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে 1 সপ্তাহের বেশি সময় ধরে বাড়িগুলো অবরোধ করে রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সম্প্রতি মার্কিন প্রবাসী রিদি নামে এক ফিলিস্তিনি অনেক চেষ্টার পর নিজ বাড়িতে ঢুকতে পারলেও রয়েছেন নিরাপত্তা শঙ্কায়। ভুক্তভোগী রিদি জানান, 3 বছর আগে বংশ পরম্পরায় চাষ করা জমিতে বাড়িটি নির্মাণ করেন তিনি। আশা ছিল সন্তানেরা যেন নিজ শেকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারে, তবে দখলদারদের কারণে কঠিন করে তুলছে সবকিছু। যখন তারা প্রথম তাঁবুটা তৈরি করলো, আমি ফোনে আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। আমি বললাম, তুমি কি পুলিশকে ফোন করেছো? সে বলল, হ্যাঁ, তারা এখানে আছে। তারা তাঁবুতে বসতি স্থাপনকারীদের সরিয়ে না দিয়ে উল্টো তাদের সঙ্গেই সময় কাটাচ্ছে। আমরা এই সব কিছু ভিডিওতে ধারণ করে সারা বিশ্বের সঙ্গে শেয়ার করেছি। এদিকে জাতিসংঘ জানিয়েছে, কুসরায় বসতি স্থাপনকারীরা 2 শিশু এবং রিদির বাড়ির 2 ব্যক্তিসহ প্রায় 15 জন ফিলিস্তিনিকে পানি ও বিদ্যুৎবিহীন বাড়িতে আটকে রেখেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বেশিরভাগ দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েল এটি প্রত্যাখ্যান করে এবং এলাকাটিকে অধিকৃত না ভেবে বিতর্কিত হিসেবে দেখে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইরান যুদ্ধে জড়িয়ে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র। আলোচনার কথা অস্বীকার ট্রাম্পের। শর্ত মেনে সমঝোতার জন্য অনুনয় বিনয় করছে ওয়াশিংটন, দাবি তেহরানের। সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচাতো ভাই ওয়াসিম আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরিয়ার আদালত। এরই মধ্যে অঘোষিত স্থানে পারমাণবিক উপাদান পাওয়ার কথা জানিয়েছে দামেস্ক। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার তত্ত্বাবধানে এটি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে সিরীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশের আবু আল দুহর বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, ঘাঁটির রানওয়ে ও সংরক্ষণাগার লক্ষ্য করে 8টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে 2013 সাল থেকেই এটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে অচল। ইসরায়েলের এ হামলার নিন্দা জানিয়েছে মিশর, জর্ডান, কাতার, কুয়েত ও সৌদি আরব। এ হামলাকে অপ্রয়োজনীয় উত্তেজনা বলে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যেই দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় আরও কঠোর পদক্ষেপ নিয়েছেন সিরিয়ার আদালত। মঙ্গলবার বাশার আল আসাদের চাচাতো ভাই ওয়াসিম আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরিয়ার আদালত। হত্যা, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সহ একাধিক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যেই দামেস্কে অঘোষিত একটি স্থানে পারমাণবিক উপাদান পাওয়ার কথা জানিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি বলেছেন, উপাদানটি বিপজ্জনক নয় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকবে। IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানান, সিরিয়ার তথ্য পাওয়ার পর সংস্থাটি ওই স্থানে প্রবেশ করতে সক্ষম হয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ ও বাবাল মান্দাব যখন ঝুঁকিপূর্ণ, তখন বিকল্প বাণিজ্য পথে নজর চীনের। আর্কটিক মহাসাগর পেরিয়ে ইউরোপে পণ্য পৌঁছাবে বেইজিংয়ের নতুন আইস সিল্ক রোড। সুয়েজের তুলনায় প্রায় অর্ধেক সময় যাত্রা শেষ হলেও বরফ, আবহাওয়া ও রাশিয়ার নিয়ন্ত্রণ এখনও বড় চ্যালেঞ্জ। বাণিজ্যের পাশাপাশি তাই আর্কটিক হয়ে উঠছে চীন, রাশিয়া ও পশ্চিমা শক্তির নতুন প্রতিযোগিতার ক্ষেত্র। চীনা কন্টেইনার শিপিং কোম্পানি সি লিজেন্ড আনুষ্ঠানিকভাবে চালু করেছে আইস সিল্ক রোড। নিংবো থেকে রাশিয়ার নর্দার্ন সি রুট ধরে আর্কটিক পেরিয়ে উত্তর সাগর হয়ে ইংল্যান্ডের ফেলিক্সস্টো বন্দরে পৌঁছাবে জাহাজ। গত বছরের পরীক্ষামূলক যাত্রায় সময় লেগেছিল 20 দিন। একই পথ সুয়েজ খাল হয়ে প্রায় 40 দিন এবং কেপ অব গুড হোপ ঘুরে প্রায় 50 দিন লাগে। ফলে লিথিয়াম আয়ন ব্যাটারি ও সৌরবিদ্যুৎ পণ্যের মতো সময় সংবেদনশীল পণ্যে এই রুটের আকর্ষণ বাড়ছে। এই করিডোরের গুরুত্ব বাড়ার পেছনে রয়েছে বৈশ্বিক নৌবাণিজ্যের নিরাপত্তা সংকট। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঝুঁকিতে পড়েছে, অথচ বিশ্বের প্রায় 20% তেল ও LNG রপ্তানি হয় এই পথ দিয়েই। একইভাবে ইয়েমেনের হুথির হামলায় বাবাল মান্দেবও অনিরাপদ হয়ে উঠেছে। এতে সুয়েজমুখী বাণিজ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে চীনের কাছে আর্কটিক রুট হয়ে উঠছে একটি গুরুত্বপূর্ণ বিকল্প। তবে দ্রুততার সুবিধা থাকলেও আইস সিল্ক রোড এখনও নির্ভরযোগ্য বছরব্যাপী করিডোর নয়। জলবায়ু পরিবর্তনে আর্কটিকের সমুদ্র বরফ কমলেও শীতকালে বরফের কারণে নৌযান চলাচল কঠিন হয়ে পড়ে। বাড়তি নিরাপত্তা, বরফ ভাঙার সক্ষমতা ও কঠিন আবহাওয়ার কারণে ব্যয়ও বাড়ে। পরিবেশবিদদের আশঙ্কা, আর্কটিকে জাহাজ চলাচল বাড়লে শব্দ দূষণ ও কার্বন নিঃসরণের পাশাপাশি ভঙ্গুর এই পরিবেশের উপর চাপও বাড়বে। আর রুটটির সবচেয়ে বড় কৌশলগত বাস্তবতা হলো এর মূল অংশ রাশিয়ার নর্দার্ন সি রুটের উপর দিয়ে গেছে। এই পথে চলাচলের অনুমতি দেয় রাশিয়ার নর্দার্ন সি রুট প্রশাসন, যা রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের অধীন। 2025 সালে এই পথে মাত্র 23টি কন্টেইনার জাহাজ চলেছে, আগের বছর ছিল 15টি। অর্থাৎ সম্ভাবনা থাকলেও বাণিজ্যিক ব্যবহার এখনও সীমিত এবং রাশিয়ার নিয়ন্ত্রণ এড়িয়ে এই করিডোর ব্যবহারের সুযোগই নেই। চীনের জন্য তাই আইস সিল্ক রোড শুধু সময় বাঁচানোর পথ নয়, কৌশলগত ঝুঁকি কমানোরও একটি উপায়। বেইজিং দীর্ঘদিন ধরেই আর্কটিকে উপস্থিতি বাড়াতে আগ্রহী। রাশিয়ার সঙ্গে নর্দার্ন সি রুট উন্নয়নের সহযোগিতাও সেই পরিকল্পনার অংশ। এর মাধ্যমে মালাক্কা প্রণালী, মধ্যপ্রাচ্য ও প্রচলিত সমুদ্র পথের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর সুযোগ পাচ্ছে চীন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার এশিয়ামুখী বাণিজ্য বাড়ায় এই সহযোগিতার গুরুত্বও বেড়েছে। কিন্তু আর্কটিকের গুরুত্ব শুধু বাণিজ্যে সীমাবদ্ধ নেই। বরফের নিচে সম্ভাব্য জ্বালানি ও বিরল খনিজ সম্পদ এবং নতুন নৌপথের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও রাশিয়া সবাই অঞ্চলটিতে নিজেদের অবস্থান শক্ত করছে। গ্রিনল্যান্ড ও নর্থ ওয়েস্ট প্যাসেজ ঘিরে আগ্রহও এই বৃহত্তর প্রতিযোগিতার অংশ। ফলে নতুন বাণিজ্য পথের সঙ্গে যুক্ত হচ্ছে সম্পদ, নিরাপত্তা ও সামরিক স্বার্থ। নাদিম মারজান। কানাডায় এখন পর্যন্ত দাবানলে পুড়ে গেছে 40,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা। এদিকে ইউরোপ জুড়ে দাবানলের দাপট যেন থামছেই না। বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে পড়ে গেছে 3,000 হেক্টর এলাকা। সার্বিয়ার বনাঞ্চল 3 সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে আগুন। বিশেষজ্ঞদের মতে আগুনের পেছনে সবচেয়ে বড় কারণ তীব্র গরম আর ভয়াবহ খরা। কোনোভাবেই থামানো যাচ্ছে না দাবদাহ। চলতি বছর কানাডায় এখন পর্যন্ত দাবানলে পুড়ে গেছে 40,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা, যা দেশটির নোভা স্কোশিয়া প্রদেশের সমান। ইতিহাসে এই প্রথম টানা 4 বছর ধরে দেশটির বিশাল বনভূমি দাবানলে পুড়ছে। বর্তমানে পুরো কানাডা জুড়ে সক্রিয় রয়েছে 580টি দাবানল। এর মধ্যে 300টি আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে।
এদিকে একের পর এক দাবানল যেন গ্রাস করছে পুরো ইউরোপকে। সার্বিয়ার প্রাকৃতিক বনাঞ্চল 3 সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে, যা শত শত দমকল কর্মী মিলেও নিয়ন্ত্রণে আনতে পারছে না। এর মধ্যে দেশটির 3500 হেক্টরের বেশি বন, তৃণভূমি ও নিচু গাছপালা পুড়ে গেছে। উচ্চ তাপমাত্রা আর দিক পরিবর্তনকারী প্রবল বাতাসে আগুন আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দাবানলের ভয়াবহতার নজির গড়েছে বেলজিয়াম। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে পুড়ে গেছে প্রায় 3000 হেক্টর এলাকা। ওয়েমেসের বনাঞ্চলের নিচে বছরের পর বছর জমে থাকা শুকনো ও পচা গাছপালার স্তরেও আগুন ধরেছে। তাই ওপর থেকে দেখা না গেলেও মাটির নিচে জ্বলছে আগুন। কোথায় আগুন লুকিয়ে আছে সেটা খুঁজে বের করাই এখন দমকল কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। আগুন পুরোপুরি নেভাতে কয়েক মাসও লেগে যেতে পারে বলে আশঙ্কা দমকল কর্মীদের। বেলজিয়াম, জার্মানি ও লুক্সেমবার্গের প্রায় 500 দমকল কর্মীর সঙ্গে কৃষক, সেনাবাহিনী ও ইউরোপীয় ইউনিয়নের জরুরি বিমানও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চলতি বছর ব্রিটেনে 5টি তাপপ্রবাহ হয়েছে। সরকারি তথ্য বলছে প্রায় 4,50,00,000 মানুষ এখন খরায় আক্রান্ত এলাকায় বসবাস করছেন। খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য অতিরিক্ত 6,50,00,000 পাউন্ড সহায়তা ঘোষণা করেছে দেশটির সরকার। আগুনের পেছনে সবচেয়ে বড় কারণ তীব্র গরম আর ভয়াবহ খরা পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা। ইশিতা আক্তার, সময় সংবাদ। স্মৃতির রুদ্ররূপে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাড়ছে দুর্ভোগ। পেরুতে বন্যায় প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও সড়ক, দেখা দিয়েছে ভূমিধস। একই পরিস্থিতি ভারত, কোস্টারিকা ও ফিলিপিন্সেও। যুক্তরাষ্ট্রের হাওয়াই ও ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড়ে ধ্বংস হয়েছে শতাধিক বাড়িঘর। এখনো বিদ্যুৎহীন প্রায় 1 লাখ পরিবার। পেরুতে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। রাজধানী লিমা সহ বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। দক্ষিণাঞ্চলে নদীর পানি উপচে দেখা দিয়েছে ভূমিধস। বন্ধ হয়ে গেছে উপকূলীয় মহাসড়কের বেশ কয়েকটি অংশ। কোথাও কোথাও পানিতে আটকে পড়েছে যানবাহন। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত এলাকায় বন্ধ রাখা হয়েছে সশরীরে ক্লাস। ভারতের ওড়িশাতেও কমেনি বন্যার দুর্ভোগ। পানির নিচে তলিয়ে গেছে পাড়া, মহল্লা, গ্রাম। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। পাটনার কাছে কানি নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। প্রায় 2 সপ্তাহ ধরে কয়েক জায়গায় জমে আছে বন্যার পানি। মহানদী, ব্রাহ্মণী ও বৈতরণীর পানি বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাতেও টানা বৃষ্টির পর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লিমন প্রদেশের বেশ কিছু এলাকায় তলিয়ে গেছে পানিতে। অনেক বাড়ির ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে পানি। দুর্গত বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে 862টি স্কুল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফিলিপিন্সেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। অনেক এলাকায় বাড়ির 2য় তলা পর্যন্ত পানি উঠে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন স্থানীয় ও উদ্ধারকারী দল। অন্যদিকে শক্তিশালী হারিকেন লালা দুর্বল হয়ে ক্রান্তির ঝড়ে পরিণত হয়ে প্রশান্ত মহাসাগরের দিকে সরে গেলেও এর প্রভাব থেকে রেহাই মেলেনি যুক্তরাষ্ট্রের হাওয়াই ও ইন্ডিয়ানা। হাওয়াইতে 3.5 ফুটের বেশি বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। ধ্বংস হয়েছে শতাধিক বাড়িঘর। 2 রাজ্যে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। প্রায় 1 লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিদ্যুৎহীন অবস্থায়। ইশিতা আক্তার, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হন আরও 17 জন। রুশ ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে 100% সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এদিকে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জব্দ করা রুশ সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের খার্কিভে 1 মিনিটেরও কম ব্যবধানে আঘাত হানে 2টি রুশ ক্ষেপণাস্ত্র। এতে হতাহত হন বেশ কয়েকজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে নিষ্ঠুর আখ্যা দিয়ে রাশিয়াকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এর মধ্যেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে। জানা গেছে কর্মীদের ব্যবহৃত একটি বাস স্টপে ইউক্রেনীয় ড্রোন বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পারমাণবিক স্থাপনা ও এর কর্মীদের লক্ষ্য করে এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। ইউক্রেনের এই বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 2022 সাল থেকেই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। তবে হামলা শুধু ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। ইউক্রেনের দাবি রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রুশ সামরিক শিল্প কারখানায় হামলা চালিয়ে বিস্ফোরক ও গান পাউডার উৎপাদনের 2টি ওয়ার্কশপ ধ্বংস করা হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই আরও বাড়ছে রাশিয়া পশ্চিমা টানাপোড়েন। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে শতভাগ সমর্থন দিয়ে যাবে ব্রিটেন। জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ জানান, রুশ ভূখণ্ডে ব্রিটিশ অস্ত্র ব্যবহার হলে সেটিকে যুদ্ধে ব্রিটেনের সরাসরি অংশগ্রহণ হিসেবে বিবেচনা করার অধিকার মস্কোর রয়েছে। মঙ্গলবার কিয়েভে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সামরিক সহায়তা, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ এবং জব্দ করার রুশ সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বেলজিয়ামের সঙ্গে নতুন ড্রোন চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। এদিকে রোমানিয়ায় 1000-এর বেশি সেনা নিয়ে বড় সামরিক মহড়া চালিয়েছে ন্যাটো। ইউক্রেন সীমান্তবর্তী দেশটিতে সম্ভাব্য বড় ধরনের রুশ আক্রমণ মোকাবিলায় সক্ষমতা পরীক্ষা করা হয়। অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার যুদ্ধের মধ্যেই ইউক্রেনে নির্বাচনের দাবি তুলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ। তার অভিযোগ, দীর্ঘ যুদ্ধের মধ্যে দেশটিতে তৈরি হয়েছে সিস্টেমেটিক গভর্নেন্স ক্রাইসিস। তবে ইউক্রেনের আইনে যুদ্ধাবস্থায় নির্বাচন আয়োজন নিষিদ্ধ। কাকুলি আখতার, সময় সংবাদ। পূর্ব লন্ডনের নিউ হ্যাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাসুম আহমদ নামে 40 বছর বয়সী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এলাকাটির সেন্ট বার্থোলোমিউস রোডে একটি গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার সময় এলাকায় থাকা প্রত্যক্ষদর্শী কিংবা কোনো ভিডিও ফুটেজ পাওয়া গেলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। নিহত মাসুম আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামে। দেখছেন আন্তর্জাতিক সময়। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছে 5000-এর বেশি মানুষ। প্রাণ গেছে প্রায় 2400 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে, জরুরি পদক্ষেপ না নিলে আরও ভয়াবহ রূপ নিতে পারে পরিস্থিতি। ডব্লিউএইচওর আফ্রিকা আঞ্চলিক কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে 16 আগস্ট পর্যন্ত ডিআরসির 6টি প্রদেশের 55টি স্বাস্থ্য অঞ্চলে মোট 5021টি নিশ্চিত ইবোলা রোগী শনাক্তের কথা বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 47.4%। এরই মধ্যে দেশটির ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্ডিবুজিও ইবোলা ভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে বর্তমানে কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। ইংল্যান্ডের সাসেক্সের উপকূলে সাগরে সাঁতার কাটতে গিয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শোরহ্যাম ফোর্টের কাছে সাগরে 4 জন বিপদে পড়েছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। কোস্টগার্ডের সহায়তায় 4 জনকেই তীরে আনা হয়। পরে চিকিৎসকেরা 3 জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে রয়েছেন এক পুরুষ, এক নারী ও এক কিশোরী। একই পরিবারের আরও এক কিশোরী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 4 জনই স্থলভাগ থেকে সাগরে সাঁতার কাটতে নেমেছিলেন, কিন্তু হঠাৎ পানিতে বিপদে পড়েন তারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শক্তিশালী বাতাসের কারণে সেদিন সমুদ্রের অবস্থা ছিল বেশ উত্তাপ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সদ্য বিবাহিত এক ব্রিটিশ দম্পতি ও পাইলট সহ 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির পর্যটন কেন্দ্র সিফনোস দ্বীপে এই ঘটনা ঘটে। নিহত দম্পতি আলেকজান্ডার ক্রমি ও মেরি এবার্ট মধুচন্দ্রিমায় এসেছিলেন। এথেন্সের কাছে মার্কোপুলো গ্রাম থেকে দ্বীপে যাওয়ার জন্য তারা হেলিকপ্টারে উঠেছিলেন। থোলোস এলাকায় অবতরণের কথা থাকলেও ল্যান্ডিং সাইট থেকে মাত্র কয়েক মিটার দূরেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে আগুনে পুড়ে যায়। পুলিশ জানায় হেলিকপ্টারটির কোনো কিছুই অবশিষ্ট ছিল না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করছে কর্তৃপক্ষ।
দেখছেন আন্তর্জাতিক সময়। প্রথমবারের মতো অরবিটাল শ্রেণীর রকেটের বুস্টার সফলভাবে অবতরণ করেছে চীনা বেসরকারি প্রতিষ্ঠান ল্যান্ড স্পেস। এতে মহাকাশ যাত্রার খরচ কমানোর পাশাপাশি স্পেস এক্সের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে গেল চীন। রকেটটি দংফেং কমার্শিয়াল স্পেস ইনোভেশন পাইলট জোন থেকে উৎক্ষেপণের পর নির্ধারিত স্থানে ফিরে আসে। 9টি ইঞ্জিনযুক্ত প্রথম অংশটি উৎক্ষেপণ স্থল থেকে প্রায় 390 কিলোমিটার দূরে সফলভাবে অবতরণ করে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়তে পারে। এদিকে সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রযুক্তি নির্ভর স্টার মার্কেটে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে ল্যান্ড স্পেস। আইপিওর মাধ্যমে $1.11 বিলিয়ন সংগ্রহ করে পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি ও উৎক্ষেপণ সেবা সম্প্রসারণ করতে চায় প্রতিষ্ঠানটি। মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। এই বিমানবাহী রণতরীটি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে দায়িত্ব নিতে ওই অঞ্চলের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তার দাবি, জর্জ ওয়াশিংটনের এই মোতায়েন আগে থেকেই পরিকল্পিত ছিল। এদিকে আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মনোবল কমে যাওয়া ও আত্মহত্যার চেষ্টার খবর প্রকাশের পর রণতরীটির পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। কানাডার বিভিন্ন পণ্যের উপর নতুন করে আরোপিত 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প একথা জানান। দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। চুক্তির নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে একটি সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রায় $20 বিলিয়ন বা 28 বিলিয়ন কানাডিয়ান ডলারের কানাডীয় পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হওয়ার 2 ঘন্টারও কম সময় আগে ট্রাম্প এই ঘোষণা দেন। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে 9 জনের প্রাণহানি, 5 বাংলাদেশি সহ 6 জনের পরিচয় শনাক্ত। দগ্ধ অনেকে হাসপাতালে। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, প্রবেশ পথ সরু। ইরান যুদ্ধে জড়িয়ে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র, আলোচনার কথা অস্বীকার ট্রাম্পের। শর্ত মেনে সমঝোতার জন্য অনুনয় বিনয় করছে ওয়াশিংটন, দাবি তেহরানের। এবং ইউক্রেনের খার্কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত 10। রুশ ভূখণ্ডে পাল্টা হামলা জেলেনস্কি বাহিনীর। কিয়েভকে 100% সমর্থনের আশ্বাস লন্ডনের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ যশোয়া। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।